সেচ সেবিত এলাকা 2.5 লক্ষ হেক্টর জমি, যা মূলত বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমানে বিস্তৃত। ক্যাচমেন্ট এরিয়া 3200 বর্গ কিলোমিটার, সেচ খাল 40 কিলোমিটার। এই জলাধারের ডিভাইড ওয়ালে প্রায় 35 মিটার ফাটল দেখা গিয়েছে, কারণ ডাউনস্ট্রিমে এই অবৈধ বালি খাদানের জন্য সম্পূর্ণ বেআইনিভাবে তৃণমূলের দখলদারি এবং তৃণমূলের নেতৃত্বে যে সারা রাজ্যব্যাপী এই বালি তোলা হচ্ছে, তার কারণে এই ফাটল হয়েছে। এই রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের, এবং এরপরেও এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় পদক্ষেপ এখানে নেওয়া হয়। গতকালকে এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে আমাদের জেলা সভাপতি ধ্রুব সাহা সহ 26 জন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করা হয় এরকম ভাবে রাজনৈতিক কর্মীকে, জেলা সভাপতিকে তার জামা কাপড় খুলে নেওয়া হয়, অ্যাজ ই বিরাট কোনো একজন উগ্রপন্থী কিংবা কোনো এক সমাজ বিরোধীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা রাজনৈতিকভাবে এর প্রতিবাদ করছি। এটা শুধুমাত্র ওই তিলপাড়া ব্যারেজের ঘটনা নয়, সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের এই বেআইনি বালি খাদানের কাজ অব্যাহত, এবং সেই নিয়ে তৃণমূলের মধ্যে বাড়াবাড়িতে তৃণমূলও গুলিবিদ্ধ হচ্ছে। বড় এবং রবি মরশুমে এখানে সেচের জল মিলবে না। এবার এটা বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিনের জন্য। আজকে সকালে আইআইটি থেকে একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে, বিশেষজ্ঞকে নিয়ে এসে সেখানকার অবস্থা দেখা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ আদালতে তোলা হলে এক কার্যকর্তার দুদিনের পুলিশ হেফাজত হয়েছে, 7 জনের 12 দিনের জেল হেফাজত হয়েছে। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির অবস্থানে হামলা চালানো হয়েছে। আমাদের ওখানে এসপি অফিসে অফিস আমরা ঘেরাও করেছি। হামলা চালাচ্ছে চেয়ারম্যানের নেতৃত্বে লুঙ্গি বাহিনী। তো এটা কতদিন চলবে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের মানুষ আর কতদিন চুপ করে থাকবে? এই যে তৃণমূলের দখলদারির রাজনীতি আজকে কোন অবস্থায় পৌঁছেছে। 31শে জুলাই একটা ঘটনা ঘটেছে। 31শে জুলাই দুর্গাপুর ডিপিএল স্টেশন, যে পুলিশ স্টেশন আছে তার অধীনে আমাদেরই একজন কর্মী দীপক দাস এবং প্রসেনজিৎ গাঙ্গুলি, তারা বেআইনিভাবে ডাম্প করে গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল। সেই গাড়িকে আটকায় এবং চালান দেখতে চায়, কারণ এটা প্রতিনিয়ত সেখানকার ঘটনা। এইটা জানার পরে তাদের যখন দেখা গেল কোনো বৈধ কাগজপত্র নেই, তারা সেই গাড়ি ছেড়ে পালিয়ে চলে গেল। এরপরে দেখা যাচ্ছে যে সেখানে পাণ্ডবেশ্বরের যিনি তৃণমূল কংগ্রেসের ওখানকার নেতা এবং এমএলএ নরেন চক্রবর্তী, তার নেতৃত্বে কিছু মানুষ থানায় গিয়ে এফআইআর দায়ের করে। গতকাল রাত্রে বিজেপির বিভিন্ন কর্মীর বাড়িতে ঢুকে পুলিশ হামলা চালাচ্ছে। মধ্যরাতে সুমনা ভট্টাচার্য, আমাদের ওখানকার মহিলা নেত্রী, তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে পুলিশ। এই মামলার উপরে গ্রেপ্তার করে যারা একটা অবৈধ গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল এবং যারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, নিজেরা গাড়িটাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল, তাদের নিয়ে গিয়ে আজকে এমএলএ থানায় এফআইআর রেজিস্টার করলেন। এবং আজকে এতদিন পরে আজকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েছে পুলিশ বিজেপির উপরে আক্রমণ করতে। এটা দিকে দিকে চলেছে, এটা কোনো স্ট্রে ইনসিডেন্ট নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আজকে এই কাজ করছে। কারণ তৃণমূলের কাছ থেকে বহু তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, বলছেন আমরা অসহায়, কিছু করার নেই, এই পরিস্থিতির বদল আমরা করতে চাই। আসলে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের নেতাদেরও বর্তমান প্রশাসনের উপরে, পুলিশের উপরে কোনো আস্থা নেই। তৃণমূলের পুলিশ, তৃণমূলের প্রশাসন যে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত তা বোঝা যায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মী কোনো খুন হয় এবং স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক প্রতিক্রিয়া থাকে সেই পরিবারের মানুষের যে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ তারা জানে খুন করেছে তৃণমূল এবং প্রকাশ্যে তৃণমূলের কথা তারা বলছে। এই রাজ্যে গত 3 বছরে যত সংখ্যালঘু খুন হয়েছে,
একজন সংখ্যালঘু পরিবারে কথা বলেছে যে এই খুনের পেছনে বিজেপি জড়িয়ে আছে, রাজ্যে বিরোধী দল আছে। মানুষের প্রথম এবং প্রাথমিক অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং সেখানে প্রকাশ্যে তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। কেন? কারণ এই সরকারের উপরে তাদের কোনো আস্থা নেই, তাদের নরেন্দ্র মোদীর প্রতি আস্থা আছে। অনেক ক্ষেত্রে সিবিআই তদন্তের গতি স্লথ হয়েছে, সে নিয়ে অসন্তোষ আমাদের আছে, সে নিয়ে উৎকণ্ঠা আমাদের আছে। এটাকে আমরা অস্বীকার করছি না, আমরা বিরক্ত। আমরা চাই তদন্তের গতি সিবিআই এর বিভিন্ন জায়গায় আরো দ্রুত হোক, আরো ত্বরান্বিত হোক। কিন্তু এটা যে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধতা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সীমাবদ্ধতা নয়। আমরা একজন ভারতবর্ষের মহান ক্রিকেটার, যার বাবা, যার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িত আছে, যেই পরিবারের সঙ্গে, যিনি ভারতবর্ষকে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে জিতিয়েছেন, কীর্তি আজাদ একসময় আমাদের দলেও ছিলেন। এখনো মনে হয় পুরোপুরি ডিএনএটা তিনি নষ্ট করে ফেলতে পারেননি। এখন তিনি তৃণমূল কংগ্রেসে থাকার পরে তিনিও বুঝে গিয়েছেন বাস্তব চিত্র কি। সেই জন্য তিনি গত 23 তারিখে তিনি একটি চিঠি লিখছেন। চিঠি লিখে তিনি ইলিগাল মাইনিং এর জন্য এবং এইসব যে সমস্ত চুরি জমারি হচ্ছে তার জন্য তিনি কি বলছেন? তিনি বলছেন আমি ইডি এবং সিবিআই এর তদন্ত চাই। এটা অন্য কেউ বলছেন না। তৃণমূল যে ব্যক্তিকে আজকে নিয়ে এসেছেন, মানে আমরা অবশ্যই বহিরাগত বলবো না, কারণ বহিরাগতটা আমাদের সংস্কৃতির মধ্যে নয়। তিনি একজন ভারতীয়, এবং আমরা মনে করি আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি। এটাই ভারতবর্ষের সংস্কৃতি। যাই হোক, তিনি আমাদের প্রতিবেশী রাজ্যের মানুষ, কীর্তি আজাদ, তাকে সকলে চেনে, তার পরিবারকে সকলে চেনে, তাকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে তাকে নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ জয়ী করেছেন। একবারও পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দেওয়ার আগে জানতে চাননি যে তিনি বাংলা ভাষায় কথা বলেন না হিন্দি ভাষায় কথা বলেন, কারণ এটা বাংলার সংস্কৃতি নয়, বাঙালির সংস্কৃতি নয়। কিন্তু তিনি বলছেন 23 তারিখে চিঠি লিখে তিনি জানিয়ে দিলেন যে তিনি ইডি সিবিআই তদন্ত চান, কারণ এই বিষয়ে এই এজেন্সিগুলোর এক্সপার্টাইজ আছে, অভিজ্ঞতা আছে। অর্থাৎ এখানে এ ধরনের তদন্ত যে পুলিশকে দিয়ে করা সম্ভব নয়, সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির স্ট্যান্ডিং কমিটিতে যিনি আছেন, কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের স্ট্যান্ডিং কমিটি, সেই কমিটির একজন সদস্য হিসেবে তিনি লিখিত চিঠি দিচ্ছেন। এই চিঠি দেবার পরে আজকে অনেককে কপি পাঠিয়েছেন, কিন্তু চিঠিটাকে আবার তিনি উইথড্র করে ফেললেন। সেটা আমরা বুঝতে পারছি। এটা হয় 9 দিন পরে 2রা আগস্ট এই চিঠিকে তিনি প্রত্যাহার করে নিলেন। তো আমরাও এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, কারণ কীর্তি আজাদের মতো একজন ব্যক্তিত্ব, যাকে শুধুমাত্র আমরা রাজনীতির আবর্তে আটকে রাখতে পারি না, তার একটা নিজস্ব জগৎ আছে, তার পারিবারিক ঐতিহ্য আছে, এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই পরিবারের যোগ আছে। তো তার মতো একজন সম্মানীয় ক্রিকেটার এবং বর্তমানে রাজনীতিক ব্যক্তিত্ব, তিনি যখন এই চিঠিটা লিখেছেন, তখন আমরাও আগামীকালকে যিনি যে মন্ত্রী আছেন সংশ্লিষ্ট দপ্তরের কিষেন রেড্ডি, আমাদের দলের তরফ থেকে রাজ্যসভা এবং লোকসভার যে সাংসদরা আছেন, তারা আমরা কিষেন রেড্ডির সঙ্গে দেখা করে এই বিষয়ে যাতে তদন্ত হয় এবং কীর্তি আজাদের বক্তব্যকে যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, আমরা সেই বিষয়টাকে খতিয়ে দেখবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আমরা মন্ত্রীকে বলছি। কিন্তু প্রশ্ন হলো যে কোনো প্রতিবাদ, যে কোনো ধরনের প্রতিবাদকে একদিক থেকে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করছে, একদিকে তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার কাটছে, এবং সেই সঙ্গে তৃণমূল নামী পুলিশ তারাও আজকে যৌথ উদ্যোগে ঝাঁপিয়ে পড়েছে। কেউ ভয়ে করছে, কেউ ভক্তিতে করছে। তবে এটা আনন্দের বিষয় কিনা জানি না, পুলিশের একটা বিরাট অংশ বললেও ভুল বলা হয়, অধিকাংশ তারা আজকে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বলছেন এই পরিস্থিতির আমরা অবসান চাই। এর কারণে আমরা 2011 সালে পরিবর্তন করিনি, এর কারণে আমরা সিপিআইএম এর হাতে রক্ত ঝরাইনি, এই কারণে এই সরকার দেখব বলে আমরা মিথ্যা মামলায় দীর্ঘদিন ফেঁসে থেকেও আমরা কিন্তু দলের পতাকা ছেড়ে যাইনি। আমরা আমাদের ঘাম রক্ত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেওয়াল লিখে দলকে প্রাসঙ্গিক করেছিলাম, সিপিআইএম এর কে আমরা উচ্ছেদ করেছিলাম। আজকে এই সরকার দেখা আমাদের কাছে কোনো অবস্থাতেই কাম্য ছিল না।
কিন্তু প্রশ্ন হলো যে আজকে আমরা যারা এ ধরনের কাজ করছেন আমরা এটাকে সচেতন করতে চাইছি। একই সঙ্গে গতকাল যে ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিল আর.জি. করের অভয়ার ঘটনা, সেই দুর্ভাগা পিতা মাতা কালকে আমাদের অফিসে এসেছিলেন, আমার সঙ্গে দেখা করেছেন এবং তারা আগামী 9 তারিখে একটা আন্দোলনের ডাক দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের কাছে। তারা যাচ্ছেন এবং তারা বলছেন এই অভিযানে সামিল হওয়ার জন্য। আমরাও চাই এই ধরনের কোন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেন কোনো রাজনীতির রঙের ছোঁয়ায় অন্যদিকে মোড় না নেয়। যেভাবে আমরা শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে বলেছি যে আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি, কিন্তু আমাদের দলের কেউ পতাকা নিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না। এই মঞ্চে যদি কোনো বিজেপির কেউ যান, তিনি সরকারের অবস্থানের সমালোচনা করতে পারেন, কিন্তু তার বাইরে কোনো শব্দ উচ্চারণ করবেন না। আমরা ওই কোনো আন্দোলনকেই, এই ধরনের স্বতঃস্ফূর্ত সামাজিক প্রতিবাদকে, প্রতিরোধকে রাজনীতির রঙে রাঙিয়ে দিতে চাই না। সেজন্য 9 তারিখ আমাদের কর্মীরা, আমাদের সমর্থকেরা, আমাদের নেতৃবৃন্দ যারা মনে করবেন তারা এইতে সামিল হবেন, দলের পতাকা ছাড়া সামিল হবেন। এই প্রতিবাদে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আমরা কোনো রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না। আমাদের পাশে অন্য যে কেউ হাঁটতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। যদি তাদের অসুবিধা হয় একটু বলবেন, আমাদের লোকজন একটু পিছনের দিকে হাঁটবে, কিন্তু তাও আমরা থাকবো। এটা কোনো আন্দোলন হাইজ্যাক করার রাজনীতি বা একটা আন্দোলনকে সামনে রেখে আবার ভেসে ওঠার রাজনীতি, প্রাসঙ্গিক হওয়ার রাজনীতি, এতে আমরা যারা করছেন তারা তাদের মতো করে করতে পারেন, কিন্তু মিছিল যাওয়ার সময় বলে দেবেন কারোর যদি বিজেপির থেকে কোনো ধরনের সমস্যা থাকে, কোনো ধরনের রাজনৈতিক কৌলিন্যে আঘাত লাগার বিষয় থাকে, আমাদের নেতা বা আমাদের কর্মীরা একটু পিছনের দিকে থাকবেন, কিন্তু থাকবেন। এই আন্দোলন সর্বাত্মক হোক, কারণ যেভাবে তার মা বাবার যারা বক্তব্য এবং তারা যেগুলো তুলে ধরেছেন, আমরাও আমাদের সংশ্লিষ্ট মহলে জানাবো, কিন্তু এটা তার সঙ্গে কথা তো আমাদের সঙ্গে আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে, যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং, কিন্তু সেটার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আমরা আমাদের নেতৃত্বের যেখানে জানানোর প্রয়োজন আছে আমরা সেখানে বিষয়টা জানাবো। তার বাবা মা কিছু কথাবার্তা বলেছেন, কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন। তারা এসেছেন এবং কৌস্তব বাগচি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন, তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন তাদের বক্তব্য নিয়ে। সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছবো, কিন্তু এটা তো আমরা কোনো কমিট করতে পারি না, কারণ সিবিআই তো এখন আর কেজড প্যারট নয়। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে যারা তদন্তের গতি একটু স্লথ হয়ে গেলেই বলতেন দিদি মোদি গটা, আর তদন্তের গতি বেড়ে গেলেই আরেক দল বলতেন, যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, বলতেন রাজনৈতিক প্রতিহিংসা। এই দুই ন্যারেটিভ সেট করা রাজনৈতিক দলেরাই কিন্তু দিল্লিতে গিয়ে একযোগে রাজ্যসভা এবং লোকসভাকে অচল করে দিচ্ছেন। একযোগে তারা ধর্ণা দিয়ে বলছেন পশ্চিমবঙ্গে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সির এই আগ্রাসনের বিরুদ্ধে, রাজনীতিকরণের বিরুদ্ধে তারা নাকি সরব হচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে দেশ আছে। আর সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের যে সবচেয়ে বড় সমস্যা, নিঃসন্দেহে সেটা র্যাডিক্যালাইজেশন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা এবং বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় যে উত্তেজনা তৈরি হয়েছে, এবং যেভাবে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাবার পরে কুচবিহারকে সেন্টার করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নিষিদ্ধ সংগঠন আজকে তারা তাদের মডিউল খুলছে, এটা নিঃসন্দেহে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এবং এ রাজ্যে সেটাকে কম্প্রোমাইজ করা হচ্ছে। রাজ্যে বিভিন্ন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকারের এই সতর্কতা মেনে নিয়ে, বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্যও তারাও কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের যারা বাঙালি মাইগ্রেন্ট লেবার আছেন তাদের আইডেন্টিটি কার্ড চেক করছে, এবং যারা ধরা পড়ছে তারা প্রত্যেকেই স্বীকার করছে তারা বাংলাদেশ থেকে এসছে, এবং আইডেন্টিটি কার্ডের ক্ষেত্রে মানে ফেক আইডি তারা কোথা থেকে পেয়েছে, 3টে জায়গার নাম অধিকাংশ ক্ষেত্রে উঠে এসেছে। আমরাও বিভিন্ন জায়গায় গেছি, আমাদের তারা বলছেন যে নাম উঠে আসছে, সেটা হচ্ছে বারাসাত, মধ্যমগ্রাম, এবং সাম্প্রতিক একটি নাম বেশি শোনা যাচ্ছে সেটা শিলিগুড়ি। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। একই সঙ্গে গুড়গাঁও এবং নয়ডা এলাকায় আজকে
যারা বাড়িতে পরিচারিকার কাজ করতেন তাদের ডিমান্ড। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মানে তারা যে টাকা কাজ করতেন তাদের প্রায় রোজগার এখন ডাবল হয়ে গেছে। কারণ যারা সীতা সবিতা লক্ষ্মী বলে কাজ করছিলেন, শাখা সিঁদুর পরে একদম লাল পাড় শাড়ি পরে যারা কাজে আসছিলেন অনেকেই নিখোঁজ হয়ে গেছে। মানে এই যে এখানে এসে নাম বদল করা হচ্ছে, এখানে এসে ছদ্মনামে ধরা হচ্ছে, এদের চিহ্নিত করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষই। যারা বাংলার মাইগ্রেন্ট লেবার আছেন, যারা অনেক দুঃখের সঙ্গে চোখের জল ফেলে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, আজকে তাদের রুজি রুটিতে হাত বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এবং কিছু ক্ষেত্রে রোহিঙ্গারা। কলকাতায় তো কার্যত একটা কলোনি বানিয়ে ফেলা হয়েছে, কি নাম ওটা? গুলশান কলোনি। কসবা 1 নম্বর ওয়ার্ডে 108 নম্বর গুলশান কলোনি তৈরি করা। এই গুলশান কলোনি মানুষজন কারা এলেন? রবীন্দ্রনাথ ওপর থেকে পাঠিয়ে দিয়েছেন। শরৎচন্দ্র এদের চোখের জলের হিসাব নিয়েছেন। কোথা থেকে গুলশান কলোনি চলে? আজকে কোথায় সল্টলেক পুলিশ কমিশনের পেছনে কারা বসে আছে? তাদের চিনিয়ে দিতে পারবেন? ক্ষমতা আছে আজকে বিধাননগর পুলিশ কমিশনারেটের। দিনের পর দিন পশ্চিমবঙ্গবাসীকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা আগেও বলেছি, আবার বলেছি, যারা ওপার থেকে আসা হিন্দু উদ্বাস্তু আছেন এবং যারা ভারতীয় মুসলমান আছেন, যারা এই দেশটাকে দারুল হার্ব বলে কিংবা নাপাক বলে ছেড়ে চলে যাননি, তাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না বিজেপি যদি যতক্ষণ থাকবে। 1946 সালে 1947 সালে আমাদের এই ক্ষমতা ছিল না। আমাদের ক্ষমতা থাকলে আজকে এই দেশকে আমরা ভাগ করতে দিতাম না। বাংলার সঙ্গে এবং বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, আর সেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস DNA 1। এরা রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ মিটিং ডাকতে বলেছিলেন যে তিনি প্রতিবাদ করবেন, তিনি টাউন হলে বক্তৃতা করবেন, তিনি সভাপতিত্ব করবেন। কংগ্রেস মিটিং ডাকেনি। রবীন্দ্রনাথ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তার নাইট উপাধিকে ত্যাগ করে। আরো কিছু বললে বিতর্ক বাড়বে। আমি আর অন্য কোনো মহান ব্যক্তিত্বের সম্পর্কে কোনো কথা বলতে চাই না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সেদিন কমিটি তৈরি করতে দেয়া হতো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেয়া হতো, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতৃত্ব যদি ভারতের রাজনীতির প্রথম সারিতে উপস্থিত থাকতেন, তাহলে এই পাকিস্তানের দাবি, এই আমাদের জিন্নার দাবি, যদিও জিন্না পরবর্তীকালে নন প্র্যাকটিসিং মুসলিম, উনি হঠাৎ অন্যদিকে চলে গিয়েছিলেন, তার একটা পরিবর্তন এসেছিল রাজনীতির মূল স্রোতে। এবং একই সঙ্গে আমাদের ওই সারে জাহাঁ সে আচ্ছা খ্যাত কবি ইকবালের যে দাবি,
সেই দাবির কাছে সুভাষ বসু মাথা নত করতেন না। আজকে তাদের ব্যর্থতার কারণে, তাদের তাড়াতাড়ি গদিতে বসার লোভের কারণে আজকে ভারতবর্ষ ভাগ হয়েছে। আর এর দায় আজকে তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে, কারণ নিজের নামের পাশ থেকে এখনো তারা কংগ্রেস শব্দটাকে ছাড়েনি। যারা বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অতীতে, আজকে তারা আবার বাঙালি মাইগ্রেন্টস লেবার এবং ছোট ছোট কাজে যে বাঙালি কর্মরত আছে ভারতবর্ষে, তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। এবার প্রতারণা শুরু হয়েছে তাদের সঙ্গে। আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট যে এ রাজ্যে ভারতে ভারতীয়রাই থাকবে। আর আমাদের ভুলের কারণে, আমাদের ব্যর্থতার কারণে যারা নিজের দেশে পরবাসী হয়ে গিয়েছিলেন, সেই বিনয় বাদল দীনেশের বংশধরেরা, মাস্টারদা সূর্য সেনের বংশধরেরা, আজকে তারা যারা এই দেশের জন্য যাদের পূর্বপুরুষ জীবন দিয়েছে, আত্মবলিদান দিয়েছেন, আজকে তাদের রক্ত, তাদের ভাই যারা আছেন, তাদের সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে এই সরকারের, এই ভারত সরকারের। এবং যার প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী স্বাধীনতার পরে, যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পরে, আজকে সেটাকে বাস্তবায়িত করব আমরা। সিএ চালু করেছি, দীর্ঘদিনের উদ্বাস্তুদের দাবি। কোভিড কালে রুল ফ্রেম করতে কিছুটা দেরি হয়েছে, সরকারের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হচ্ছে, মানুষকে ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষ এগিয়ে আসছেন। বিহারে যেভাবে জাল ভোটার ধরা পড়েছে, এখানেও সেটা পড়বে। হ্যাঁ, এই যে স্লোগান উঠেছে নতুন এখন আমাদের এখানে রাজনীতির আঙিনায়, যে মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না, মানব না। হ্যাঁ, ভোটার লিস্টে মৃত ভোটারকে রাখতে হবে, এই যে দাবি, মারা গেছে বলে কি ওরা মানুষ নয়? একটা মানবিক মুখ নিয়ে বিচার করা উচিত, ওদের নামটাও ভোটার লিস্টে রাখা উচিত। আবার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক সমাজ এটাকে মেনে নেবে না, এবং আমরাও এই অবস্থানে দৃঢ় আছি। ধন্যবাদ। দিল্লি থেকে যে অভিযোগ, আজ তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে একটি চিঠি থানা থেকে চিঠি দেওয়া হয়েছে। তাদের দিল্লি পুলিশ লিখছে কয়েকজন অবৈধ বাংলাদেশকে তারা গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিপত্র বাংলাদেশি ভাষায় লেখা, এবং ওই বাংলাদেশি ভাষা পড়ে হিন্দি বা ইংরেজিতে অনুবাদের জন্য লোক চাই। তৃণমূলের প্রশ্ন হলো, আমাদের মাতৃভাষা বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে অমিত শাহ দিল্লি পুলিশ উল্লেখ করলো কেন? একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। আমি বুঝতে পারছি না, পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের ক্যামেরা পার্সনদের কি খুব অভাব পড়েছে? আপনাদের কি বুম ক্যামেরা নেই, অফিসার নেই? আপনারা এত জায়গায় কোথায় যুদ্ধ লাগলে, বোমা পড়লে সেখানে পর্যন্ত পৌঁছে যান, ইউক্রেনে যুদ্ধ লাগলে ইউক্রেন পর্যন্ত আপনারা চলে যাচ্ছেন। কোনো ভূমিকম্প হলে, টানেলে কোনো কিছু ঘটনা ঘটলে আপনাদের সাংবাদিকদের দেখি আপনারা ভোর থেকে রাত্রি পর্যন্ত 3 রাত অতিক্রম করছেন। আপনারা সব সময় এগিয়ে থাকছেন, আর আপনাদের ক্যামেরা কি খুব কম, সাংবাদিক কি খুব কম। একবার গিয়ে চিত্তরঞ্জন পার্কে কথা বলতে পারছেন না, গুরগাঁওয়ে পারছেন না, নয়ডায় পারছেন না, কলরবাগে পারছেন না, মুস্তাফাবাগে পারছেন না, রায়পুরে পারছেন না, বিলাসপুরে পারছেন না, একবারও আপনারা পিলিভিটে যেতে পারছেন না। কেন যাচ্ছেন না? একবারও আহমেদাবাদ, সুরাট, মুম্বাইতে যেতে পারছেন না? একবারও যারা ডায়মন্ড মার্চেন্টের কাছে যে হাজার হাজার লক্ষ লক্ষ আজকে সেটারা কাজ করছেন, মেদিনীপুরের মানুষ, ওখানে আমাদের মেদিনীপুরের দাসপুরের মানুষ, যাদের হাতে বলে তারা ওখানকার স্বীকার করে, যাদের হাতে জাদু আছে, যাদের হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যে সমস্ত পাথরের গল্প বদলে যায়, একবার তাদের সঙ্গে গিয়ে কথা কেন বলছেন না? একটু কষ্ট করে যান। যদি আপনাদের কোনো রকম প্রয়োজন হয়, আমরা তো আপনার হাউসকে ছোট করতে পারি না,
সাংবাদিকদের আমরা আক্রমণ করতে পারি না, আমরা আর যাই হোক তো তৃণমূল কংগ্রেস নই, আপনার ক্যামেরা কেড়ে নিতে পারি না। আপনাদের খালি অনুরোধ করছি হাত জোড় করে দলের পক্ষ থেকে, একদম এটা পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে, দয়া করে বাংলা এবং বাঙালির স্বার্থে, বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে, বাঙালি এই ছোট ছোট চাকরি করা বাঙালিদের ভবিষ্যতের স্বার্থে একবার অনুগ্রহ করে যান, একবার যান, যেখানে গিয়ে দেখবেন তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয়। উত্তর 24 পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন কারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। প্রয়োজন হলে নাম দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, কথা বলুন গিয়ে। শ্রমিকদা, বিহারে এসআইআর এর পরে দেখা যাচ্ছে তেজস্বী যাদবের যে এপিক নাম্বার দিয়ে যে নাম্বার, সেই গোটাটাই একেবারে ভুয়ো, যা নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা নিয়ে যা বলার কালকে সবাই কিছু বলে দিয়েছে। সমস্ত বিরোধীরা বিভ্রান্ত, নন ইস্যুতে ভুগছে। কোনটা নিয়ে কথা বলবে? এতদিন চললো, হারিয়ে গেল, কোথায় মিশে গেল ভিড়ের মধ্যে। একজন নেতা তো প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নই তুলে দিলেন যে পেহেলগাঁওয়ের উগ্রপন্থীরা পাকিস্তান থেকে এসেছিল কিনা এর কোনো প্রমাণ নেই, ওরা নাকি দেশবাসীর মধ্যেই ছিলেন। মানে ভারতবর্ষকে কত বড় অপমান। আজকে যখন দেখা গেল যে মহাদেবের ত্রিশূল 3টাকে গেঁথে দিয়েছে, তারপরে আর সেটা নিয়ে কোনো ইস্যু নেই। এখন এবার শুরু হয়ে গেল কার এপিক কার্ড। ডায়মন্ড হারবারের পরিযায়ী শ্রমিককে মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করেছে বলে এখান থেকে তৃণমূলের একটা টিম মহারাষ্ট্রে চলে গেছে বম্বেতে, এবং ডায়মন্ড হারবার পুলিশেরও একটা টিম চলে গেছে। ডায়মন্ড হারবার পুলিশেরও একটা টিম চলে গেছে, তৃণমূলের টিম, পুলিশের টিম সব বম্বে চলে গেছে। তৃণমূল ভয় পেয়েছে। এতদিন বিহারের ঘটনা দেখে তৃণমূল ভেবে ফেলেছিল যে এতদিন বাংলাদেশিদের উপরে ভিত্তি করে, রোহিঙ্গাদের উপরে ভিত্তি করে ভুয়ো ভোটার লিস্ট আর মৃত যারা ভোটার আছে তাদের আশীর্বাদ নিয়ে, মানে ওপর থেকে তারা আশীর্বাদ নিয়ে তারা চতুর্থবারের জন্য আসবে। কিন্তু যাত্রাপথ যে মসৃণ নয়, নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে, ঠিকঠাক ভাবে তৃণমূলের জালে ঢোকানো বলগুলোকে খেলা হবে বলে ঢোকাতে যাচ্ছে, সেটাকে আটকে দিচ্ছে। এইটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। উড়িষ্যাতেও 10 জন শ্রমিক নাকি নিগ্রহের শিকার, তারা নিগৃহীত হয়ে বাংলায় ফিরে এসেছে। গুজরাটেও এরকম একটা বিভিন্ন জায়গায়, হরিয়ানা, গুজরাটেও নাকি বাঙালি শ্রমিক তারা নিগৃহীত হচ্ছে। ওখানে তো গেলে কোনো শ্রমিক বলছেন না তারা নিগৃহীত হচ্ছে না। যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা গেছে এবং বিভিন্ন সময় পুলিশ দেখেছে যে এখান থেকে বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে, পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে। এখন তারা যাতে ভিড়ের হাওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দেখা দরকার। ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট আমাদের হচ্ছে ঘোষিত স্ট্যান্ড, তাদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায় তার ব্যবস্থা নিতে হবে। ওপারে ওদিকে হিন্দুদের মেরে এপারে পাঠিয়ে দেবে, ওখানের মন্দির সমস্ত মন্দির ভাঙবে, ভেঙে এপারে চলে আসবে, আবার এদের তারা জামাইয়াদের উপরে রেখে ভোটার লিস্টের নাম বানিয়ে দেবে। এ দীর্ঘদিন চলতে পারে না। এতদিন চলেছিল, এখন পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস সিপিআইএম কে মুছে দিয়ে বিজেপিকে সামনে রেখে বলেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এই ন্যারেটিভ সেট করে নিয়েছে। সুতরাং আমাদেরও এই রাজ্যের মানুষের প্রতি একটা দায়িত্ব, দায়বদ্ধতা আছে, সেখান থেকে যা করার আমরা করব। আপনাদের গুলিয়ে দিতে পারে, পাবলিকের এত বোকা জনগণ নয়। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। দুর্বল তৃণমূলকে তারা সিপিআইএম এর মতো দুর্দণ্ড প্রতাপ একটা লৌহ কঠিন সংকটের সামনে দাঁড়ানোর পরেও 2021 সালে একটা পালা বদল করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় জমা জলের সমস্যা হয়েছে। বিরাটিতে একটা ঘটনা ঘটেছে, শিশু জলাজমে পড়ে আবার শিশু জলাজমে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু বিরাটিতে। আবার জেলাতেও একটা ঘটনা ঘটেছে, মাটি চাপা পড়ে জলমগ্ন দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা আজকে বিরাটির ঘটনা কালকে, ঘরের মধ্যে হাঁটু জল, সেখানে পড়ে 5 মাসের শিশুর মৃত্যু। আর এদিকে জেলাতেও একটি ঘটনা ঘটলো, মাটির চাপা পড়ে, এটা বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা। দেখুন, অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা চাই না প্রত্যেক ঘটনা নিয়ে রাজনীতি ঘটুক, কারণ রাজনীতি করা হোক। কারণ এমনি তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসনিক সভায় যে উন্নয়ন যা করার তিনি করে দিয়েছেন, আর টাকা পয়সা নেই।
আপনাদের যখন ওই হরিয়ানায় না কোথায় একটা টিম গেছে বলছেন প্রতিনিধি দল ডায়মন্ড হারবারের জন্য, এবং ডায়মন্ড হারবার মুম্বাইতে গেছে, ওরা ফিরে এলে ওরা আমার মনে হয় নিশ্চয়ই বিরাটিতে যাবে, বাঁকুড়ারও তার সঙ্গে আপনি বলে দেবেন ওখানে চলে যাবে। জল জমা নিকাশি ব্যবস্থার যে এই যে বিভিন্ন জায়গায় মানুষ জল যন্ত্রণায় ভুগছে, নিকাশি ব্যবস্থা খুঁটি পুজো বন্ধ হয়েছে। একটুখানি আপনি বলুন না, নিকাশি ব্যবস্থা নিয়ে আপনি কেন প্রশ্ন করবেন? নিকাশি ব্যবস্থা ভালো আছে, পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে। দুর্গাপুজোয় ক্লাব 1,10,000 টাকা করে অনুদান পাচ্ছে। আপনি 200 কোটি টাকার করে আপনার টাকা দিয়ে তৈরি করেছেন মন্দির জগন্নাথ দেব, ডাইরেক্ট চ্যালেঞ্জ, পুরীকে চ্যালেঞ্জ করে জগন্নাথ দেব এখানে পৌঁছে গেছে। খারাপ কিসে মানুষ আছে? এরপরে আনন্দ, এরপরে কার্নিভাল হবে, দেবী দুর্গা স্যালুট করবেন শেষবারের জন্য, স্যালুট করতে করতে যাবেন, ও জল থাকবে, জল থাকবে, জলই জীবন, এটাই তৃণমূলের বক্তব্য। মহকুমা হাসপাতাল 7 দিন ধরে জলে ভর্তি, মানুষ ওই জল বয়ে যাচ্ছে, ডাক্তার ক্যাম্প করেছে ভেতরে। বারুইপুরে ঘটনা, বারুইপুরে মহকুমা হাসপাতাল জল ওটা ডায়মন্ড ছকের পুরো মধ্যে পড়েনি, নাহলে জল বার করে দেওয়া হবে। পুরো যে ডায়মন্ড ছকের যে সীমানাটা আছে ওটা মনে একটু বাইরে চলে এসেছে, ওটাকে দেখতে হবে। আপনারা খবর দিন, ওই সীমানার মধ্যে ঢুকে পড়লে আর ওখানে জল জমবে না। তাদের অসুবিধার কি আছে? এগিয়ে বাংলা। সকালে একটা অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সেখানে পরিবারের অভিযোগ যে বেশ কিছুদিন ধরে, 72 সালে বাংলাদেশ থেকে এসেছিলেন এই ব্যক্তি, বেশ কিছুদিন ধরে এনআরসি আতঙ্কে তিনি ভুগছিলেন। পরিবারের কাছে সেই ভয়ের কথা, ভীতির কথা বলেছিলেন যে তার ভীতি হচ্ছে তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। সেই কারণেই তার এই ঘটনা বলে পরিবারের লোক দাবি। টিউটর স্টেটমেন্ট, এর বেশি আমি কিছু বলতে চাই না। 72 সাল থেকে যারা এসছে, ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা 72 সালে এসে, আর আজকে এখানে এসে 72 সালে পরে আত্মহত্যা করছে। এইসব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্পকে বিশ্বাস করে। আমাদের, আপনি বুঝতে পেরেছেন কিনা এটা নিয়ে সাংবাদিকরা আগে চিন্তা করুন, আপনারা বুঝেছেন কিনা ব্যাপারটা। আপনারা যদি বুঝতে পারেন আমরা সন্তুষ্ট, আমাদের কোথাও কোনো বোঝার অসুবিধা নেই। এবং আবার বলছি, মানুষকে এতটা অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মনে করবেন না, মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না। অবস্থা দেখুন, এই তৃণমূল কংগ্রেস 3 মাস পরে পুজো পেরোতে দিন, মা দুর্গা স্যালুট নিয়ে চলে যাবেন, তারপরে অবস্থাটা দেখুন। এসআইআর এর আগে বাংলার মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ প্রত্যেকটি বুথে বুথে দেখা যাচ্ছে ভুয়ো ভোটার, এমনকি কিছু কিছু বাংলাদেশিও ধরা পড়েছে। তাহলে তৃণমূল কি মনে করছে যে এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংকটা কমে যাবে? কি মনে করেন আপনি? যেটা প্রশ্ন করলেন এটাই মানুষ মনে করছে, মানুষ এটাই মনে করছে। আপনারা বুঝে গেছেন ব্যাপারটা, মানুষও বুঝে গেছে। আমরা দিতে পারিনি, আমরা দিতে পারবো না, এটা আপনি কোথা থেকে খবর পেলেন? আমরা যে এজেন্ট দিতে পারিনি, এজেন্ট দিতে পারবো কিনা, আমরা 18,000 দিতে পারবো নাকি 21,000 দিতে পারবো না, এটা আপনি জানলেন কি করে? এখন ভোট আসতে দিন, একটু এগোতে দিন না খেলাটা। আমাদের কাছে, আমাদের পশ্চিমবঙ্গে দেখুন রাজনীতি খেলা হয়ে দাঁড়িয়েছে, তো একটু তোদের একটু খেলতে দিন, কিছুদিন খেলুক, তারপর দেখুন না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। কীর্তি আজাদ বলতে পারবে, আমি তো অভিনন্দন জানাচ্ছি কীর্তি আজাদকে, যে ওনার এ ধরনের একটা অত্যন্ত স্বচ্ছ, দৃঢ়, সাহসী পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং ওনার এই অবস্থানকে আরো যাতে ঠিকভাবে ওনার মনের পাঞ্ছে যাতে পূর্ণ হয়, সেই জন্য আমরা কালকে সংশ্লিষ্ট যিনি মন্ত্রী আছেন কিষেন রেড্ডি, সম্মানীয় মন্ত্রীর সঙ্গে কালকে আমাদের সাংসদরা দেখা করবেন। কাল সমস্ত সাংসদদের নিয়ে ভার্চুয়ালি বসছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় 26-এর লক্ষ্যে, এবং এসআইআর নিয়ে কি রণকৌশল হবে? এসআইআর নিয়ে রণকৌশল কি আগামী কারোর বাড়ির ব্যাপারে তারা কথা বলবেন, সেখানে স্বামী, স্ত্রী, ননদ, দেওর, ভাই, শ্বশুর, শাশুড়ি, সব মানুষ এক জায়গায় একটা পরিবার। আমরা তো মনে করি রাজনৈতিক দল পরিবার, তারা কথা বলবেন, আমরা জানলার ফাঁক দিয়ে উঁকি মারবো কেন? আর কে কি আলোচনা করবেন তাতে আমাদের কি এসে গেল? আমাদের কর্মসূচি স্থির, লক্ষ্য স্থির, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না, ভারতীয় মুসলমান এবং হিন্দু উদ্বাস্তুকে আমরা তাড়াতে দেব না, আমরা এটাকে ভারতবর্ষেই রাখবো।
এই বহুত্ববাদী সমাজ, এই বহুদলীয় ব্যবস্থা, আমাদের একাডেমি, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত নাট্যমঞ্চ, আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এগুলোকে আমরা বন্ধ হতে দেব না। আমাদের শক্তি, আমাদের সুনীল, আমাদের মৃণাল সেন, আমাদের সত্যজিৎ রায়, আমাদের কিশোর কুমার সবাই থাকবে। আমাদের মিঠুন চক্রবর্তী তিনিও থাকবেন। নন্দকুমারের দু জায়গার ইআরও সংশ্লিষ্ট এজেন্সি ডাটা এন্ট্রি অপারেটরদের নিয়ে 102 জন অস্তিত্বহীন ভোটারের নাম অনলাইনে তালিকাভুক্ত করা হয়েছে। এই অভিযোগে বেশ কিছু নথিপত্র উদ্ধার করে নির্বাচন কমিশন 2 অফিসারকে ডেকে পাঠিয়েছিল শনিবার। এই যে জায়গাটা দেখা যাচ্ছে যে সরকারি অফিসার তারা 102 জনের নাম ভুল ডাটা এন্ট্রিতে ঢোকাচ্ছে। তৃণমূল কংগ্রেস যেসব জায়গায় জিতছে, এই উত্তর 24 পরগনা, এই নন্দকুমার, সেসব জায়গায় কি দেখা যাচ্ছে সরকারি অফিসারদের ব্যবহার করা হচ্ছে? এখানে সরকারি অফিসাররা কোনো জায়গায় ভয়ে করছেন, কোনো জায়গায় ভক্তিতে করছেন, কোনো জায়গায় লুটে সামিল হয়ে গিয়ে করছেন। এখন নির্বাচন কমিশন হচ্ছে রাজহাঁসের মতো, তো মার্কেটে ঢুকে পড়েছে, জল আর দুধ আলাদা করে দেবে। এতে তৃণমূল ভয় পেয়ে গেছে। সবে তো শুরু, আপনি দেখুন না, খালি আসবে এটা শুনবার যদি এই অবস্থা হয়, তাহলে এসে গেলে কি হবে খালি সেটা দেখুন। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक तेजस्वी यादव जी ने कहा कि इस इलेक्टोरल रोल में जिसे कि चुनाव आयोग ने अभी जारी किया है, मेरा नाम नहीं है, और चूंकि मेरा नाम नहीं है, क्या मैं इस बार बिहार के चुनाव में भाग ले पाऊंगा? चुनाव आयोग ने कहा जो एपिक नंबर डालने से तेजस्वी यादव जी का यह पूरा का पूरा पर्ची सामने निकल कर आता है और 416 क्रमांक पे वह वोटर लिस्ट पे मौजूद है, वह एपिक नंबर वही एपिक नंबर है जो उन्होंने 2020 के अपने हलफनामे में, नॉमिनेशन के अपने एफिडेविट में डाला था, और उसी एपिक नंबर के आधार पर 2020 का पिछला विधानसभा का चुनाव भी लड़ा था। क्या तेजस्वी यादव के पास 2 वोटर आईडी कार्ड थे? क्या तेजस्वी यादव जी के पास, मैं कैमरे में नजर मिलाकर, मुझे पता है तेजस्वी जी आप टीवी देख रहे हैं, और मुझे यह भी पता है बगल में राहुल गांधी जी बैठे होंगे एटम बॉम्ब लिए हुए, आप दोनों बैठे हुए हैं, मैं दोनों से निगाह मिला के पूछ रहा हूं, क्या तेजस्वी यादव जी आपके पास 2 वोटर आईडी कार्ड है? मैं तो आज पूछना चाहता हूं, सुबह इतनी काली है, सुबह इतनी काली है तो रात का आलम क्या होगा? सर्वोच्च नेता के हैं 2 एपिक कार्ड तो कार्यकर्ता का हाल क्या होगा?
सुबह इतनी काली है तो रात का आलम क्या होगा। सर्वोच्च नेता के हैं 2 एपिक कार्ड तो कार्यकर्ता का हाल क्या होगा। ये जो डबल एजेड सोड है, ये इधर से भी गला काट रहा है, उधर से भी गला काट रहा है। आप बोलेंगे ये संख्या ठीक है तो उधर से कट जाएगा कि अरे हलफनामा में झूठ दिया, और इधर से आप बोलेंगे ये गलत है तो फिर गया एटम बम तो फटा ही नहीं। इन इंडिया अलायंस वालों का राहुल गांधी और तेजस्वी यादव ये बड़ा देश का सोच रहे हैं। आपको क्या लगता है ये संवैधानिक संस्थाओं को बचाने के लिए आए? कोई संवैधानिक संस्था को बचाने नहीं आया है। इलेक्शन कमीशन जाए गड्ढे में, चुनाव आयोग जिए या ना जिए, रहे या ना रहे, हमारा परिवार रहना चाहिए, हमार दुई को बबुआ रहना चाहिए। ना तो सोनिया गांधी देश के बारे में सोच रही है, चुनाव आयोग के बारे में सोच रही है, और ना ही लालू प्रसाद जी सोच रहे हैं देश के बारे में। ये सब हमार दुई को बबुआ कैसे ठीक से सेटल हो जाए, ये कैसे सेटल हो जाए, बस उसी की लड़ाई चल रही है। ये राहुल गांधी कह रहे थे मैं एटम बॉम्ब फोड़ूंगा, शायद यही था एटम बॉम्ब उनका। ठुस। जैसा एटम बम पाकिस्तान का वैसा ही एटम बम इनका। विगत कुछ वर्षों से हम देख रहे हैं कि ऑपोजिशन, खास करके कांग्रेस पार्टी, राजद, आरजेडी इत्यादि जिस प्रकार से झूठे तरीके से, भ्रामक तरीके से संवैधानिक संस्थाओं पर हमला बोल रही है, ये कहीं ना कहीं भारत के स्टेचर को कम करने की एक साजिश है, एक कोशिश है। कल भी हमने देखा कि राजद के नेता, आरजेडी के नेता और नेता प्रतिपक्ष बिहार के तेजस्वी यादव ने एक प्रेस कॉन्फ्रेंस किया, और प्रेस कॉन्फ्रेंस का मूल उद्देश्य था कि शुक्रवार के दिन 1 अगस्त के दिन चुनाव आयोग ने, इलेक्शन कमीशन ने SIR के पश्चात जो बिहार में इलेक्टरल रोल जारी किया था उसको लेकर एक भ्रम फैलाने की कोशिश तेजस्वी यादव ने किया। तेजस्वी यादव जी ने कहा कि इस इलेक्टरल रोल में, जिसे कि चुनाव आयोग ने अभी जारी किया है, मेरा नाम नहीं है, और चूंकि मेरा नाम नहीं है, क्या मैं इस बार बिहार के चुनाव में भाग ले पाऊंगा? आप सोचिए, नेता प्रतिपक्ष का यह ऐलान कि मैं इस बार बिहार की चुनाव में भाग इसलिए नहीं ले पाऊंगा क्योंकि चुनाव आयोग ने मेरा नाम इलेक्टरल रोल से काट दिया है, बिहार के इलेक्टरल रोल में मेरा नाम नहीं है। और उस समय उन्होंने अपना मोबाइल चालू किया और इस पूरे विषय को सिद्ध करने के लिए उन्होंने कहा कि मैं अभी आपको अपना एपिक नंबर दूंगा। ये एपिक नंबर को आप डाल के वेबसाइट पे देखिए, क्योंकि रूल होता है कि एपिक नंबर को जब हम वेबसाइट में डालते हैं तो हम किस क्रम संख्या पर हैं और पूरा का पूरा एपिक कार्ड हमारा निकलकर सामने आता है। तो सारे जनता के सामने, मीडिया के सामने उन्होंने जो एपिक नंबर प्रेस कॉन्फ्रेंस में तेजस्वी यादव जी ने दिया, वो एपिक नंबर है, मैं उसे दोहराता हूं, RAB 2916120, RAB 2916120। यह नंबर उन्होंने मोबाइल में भी वेबसाइट पे डाला और कहा देखिए ये मेरा एपिक नंबर है और इस पर कहीं भी मेरा नाम नहीं आ रहा है, अर्थात मेरा नाम काट दिया गया है। अब मैं बिहार में वोटर नहीं हूं, लोकतंत्र खतरे में आ गया है। गरीब और वंचितों को किस प्रकार से चुनाव आयोग और एनडीए की सरकार अपने चुनावी अधिकारों से, मतदान के अधिकारों से वंचित रख रही है, इस प्रकार से एक प्रेस कॉन्फ्रेंस किया। मगर उसके बाद जो हुआ वो चौंकाने वाला विषय है। उसके बाद चुनाव आयोग ने और पटना के डीएम, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट डॉक्टर त्यागराजन ने पूरे सच्चाई को सामने जस का तस रख दिया। उन्होंने कहा तेजस्वी यादव जी झूठ बोल रहे हैं, तेजस्वी यादव जी का नाम और तेजस्वी यादव जी का एपिक नंबर मौजूद है और SIR के सघन प्रयत्न के पश्चात जो इलेक्टरल रोल बिहार में जारी हुआ है उसमें तेजस्वी यादव जी का नाम कटा नहीं है। और उन्होंने कहा कि दीघा विधानसभा में उनका नाम एनरोल्ड है, वर्तमान में नाम पोलिंग स्टेशन नंबर 2004 में है,
लाइब्रेरी बिल्डिंग एनिमल साइंस यूनिवर्सिटी सीरियल नंबर 416 पे है, सीरियल नंबर 416 पे है। मगर उसके बाद जो कहा वह चौंकाने वाला विषय था। चुनाव आयोग ने कहा जो एपिक नंबर डालने से तेजस्वी यादव जी का यह पूरा का पूरा पर्ची सामने निकल कर आता है और 416 क्रमांक पे वह वोटर लिस्ट पे मौजूद है, वह एपिक नंबर वही एपिक नंबर है जो उन्होंने 2020 के अपने हलफनामे में, नॉमिनेशन के अपने एफिडेविट में डाला था और उसी एपिक नंबर के आधार पर 2020 का पिछला विधानसभा का चुनाव भी लड़ा था। और वो एपिक नंबर है, मैं पढ़ देता हूं, RAB 0456228, RAB 0456228। ये दो एपिक नंबर हो गए। एक एपिक नंबर जो तेजस्वी यादव जी ने पढ़ा, मोबाइल से पढ़ा, बकायदा अपने वोटर आईडी कार्ड से पढ़ा, और वो एपिक नंबर है RAB 2916120। और एक चुनाव आयोग ने पढ़ा और एक पहले तेजस्वी यादव ने अपने ही हलफनामे में भरा हुआ था 2020 में। 2015 से 2025 तक वही उनका एपिक नंबर था और वो नंबर था RAB 0456228। आप बताइए, ये दो एपिक कार्ड नंबर कैसे हैं तेजस्वी यादव जी के पास? क्या तेजस्वी यादव के पास दो वोटर आईडी कार्ड थे? क्या तेजस्वी यादव जी के पास, मैं कैमरे में नजर मिलाकर, मुझे पता है तेजस्वी जी आप टीवी देख रहे हैं और मुझे यह भी पता है बगल में राहुल गांधी जी बैठे होंगे एटम बॉम्ब लिए हुए, आप दोनों बैठे हुए हैं, मैं दोनों से निगाह मिला के पूछ रहा हूं, क्या तेजस्वी यादव जी आपके पास दो वोटर आईडी कार्ड है? ये जघन्य अपराध, ये भारत के लोकतंत्र और चुनाव आयोग के साथ खिलवाड़ किसने किया है? मैं तो आज पूछना चाहता हूं, सुबह इतनी काली है, सुबह इतनी काली है तो रात का आलम क्या होगा? सर्वोच्च नेता के हैं दो एपिक कार्ड तो कार्यकर्ता का हाल क्या होगा? सुबह इतनी काली है तो रात का आलम क्या होगा? सर्वोच्च नेता के हैं दो एपिक कार्ड तो कार्यकर्ता का हाल क्या होगा? क्या इसीलिए ये SIR से डरते हैं? जब इनके सर्वोच्च नेता टीवी पर आकर दिखा रहे हैं कि देखो मेरे दो एपिक कार्ड नंबर हैं, तो सोचिए RJD के, कांग्रेस के ये तमाम लोग जो आदी हो गए थे बूथ लूटने के, जो तमाम लोग आदी हो गए थे गुंडागर्दी के आधार पर वोट पाने के और चुनाव जीतने के, क्या इन्होंने ये दो वोटर कार्ड, फर्जी वोटर कार्ड इत्यादि बना करके जो रखा हुआ था, कहीं उनके पूरे खेल पे पानी तो नहीं फिर गया है? आज ये सवाल हिंदुस्तान उनसे पूछता है। अब कुछ तस्वीरों के माध्यम से और हलफनामों के माध्यम से मैं यहां सत्य आपको दिखाने वाला हूं। ये मैं दो आपको दिखा रहा हूं जो इलेक्टरल रोल में एनरोलमेंट होता है और जिसमें एपिक कार्ड नंबर होता है। ये 2020 का आप इलेक्टरल रोल बिहार का देख सकते हैं और 2020 में भी विधानसभा के चुनाव हुए थे। 2020 में भी आपके तेजस्वी यादव जी चुनाव लड़े थे, विधायक बने थे। 2025 का भी आप देख सकते हैं इलेक्टरल रोल, जिसमें अभी जो जारी हुआ है, दोनों में इस कोने पे आप एपिक कार्ड नंबर देख सकते हैं। आप देखिए 2020 और 2025 का एपिक कार्ड नंबर एक ही है और वो एपिक कार्ड नंबर जैसे मैंने पढ़ा RAB 0456228। एपिक कार्ड नंबर जो होता है वो 10 डिजिट नंबर होता है, उसमें लेटर्स और नंबर मिलके 10 की संख्या होनी चाहिए। ये 10 की संख्या है। इलेक्शन फोटो आइडेंटिटी कार्ड नंबर, एपिक का अर्थ होता है इलेक्शन फोटो
आइडेंटिटी कार्ड नंबर, और वो नंबर आप दोनों में देख सकते हैं, 20 और 25 में एक ही है, किंतु तेजस्वी यादव जी ने एक नया नंबर अपने ही वोटर कार्ड का दिखाया, और जो दिखाया वह भी हम साथ लेके आए हैं, वह भी आपको अभी हम दिखाने वाले हैं। आप बताइए कि किस प्रकार की धांधली यहां चल रही है। इसके साथ साथ मैं हलफनामा भी पढ़ना चाहूंगा। पहले हलफनामा पढ़ूंगा, फिर आपको यह तस्वीर है, जिस तस्वीर में अलग एपिक नंबर था, जिसका नंबर है RAB29161120, जो गलत नंबर बताया गया था कल प्रेस कॉन्फ्रेंस में, जो बताया गया था वो वोटर आईडी कार्ड देखिए आप। तो दो वोटर आईडी कार्ड हैं, एक वोटर आईडी कार्ड जो मैंने आपको दिखाया और वह एपिक कार्ड के साथ यह है, और दूसरा वाला यह है जिसमें दूसरे एपिक कार्ड नंबर का जिक्र कल तेजस्वी जी कर रहे थे। यह है तेजस्वी यादव की हकीकत। इसमें से सच कौन, इसमें से झूठ कौन? तेजस्वी यादव दो जगह वोट डालते थे, आप सोचिए तो इनके कार्यकर्ता क्या करते होंगे। और ये जो तिलमिलाहट है, ये इसी कारण से तिलमिलाहट है। 2015 और 2020 दोनों के चुनाव के हलफनामे, नॉमिनेशन पेपर और एफिडेविट में लेके आया हूं। मैं 2020 को, क्योंकि बहुत कम समय के अंदर हमें इसे समाप्त भी करना है, मैं 2020 का हलफनामा पढ़ देता हूं। आप देख लीजिए अच्छे से, यह हलफनामा है। मैंने इसको दूसरे पेज में अच्छे से टाइप कराया है ताकि मैं बिना चश्मे के भी अच्छे से पढ़ सकूं, इसमें कोई संदेह मत रखिए। ये जो लिखा हुआ है मैं इसको अच्छे से पढ़ सकूं, इसलिए सेकंड पेज में टाइप किया है मैंने बड़े से। 2020 का हलफनामा। मैं विधानसभा के निर्वाचन के लिए 128 राघोपुर विधानसभा निर्वाचन क्षेत्र से अभ्यर्थी के रूप में निम्नलिखित को नाम निर्दिष्ट करता हूं। अभ्यर्थी का नाम तेजस्वी प्रसाद यादव, पिता का नाम लालू प्रसाद, उनका डाक का पता 208 कौटिल्य नगर, MP MLA कॉलोनी, पोस्ट BV कॉलेज, जिला पटना। उसका नाम 181 दीघा सामान्य, ये सीट का नाम है, 181 दीघा सामान्य। विधानसभा निर्वाचन क्षेत्र की निर्वाचक नामावली के भाग संख्या 160 में क्रम संख्या 511 पर प्रविष्ट है। आप देखिए, क्रम संख्या 511 पर भाग संख्या 160 पर प्रविष्ट है। मेरा नाम सुबोध कुमार है, जो मतलब इन्होंने इनका नाम प्रपोज किया है, और उसमें जो क्रम संख्या और इत्यादि मैंने बताया, आप देखिए 511 आप देख सकते हैं, और उसके बाद जो एपिक कार्ड नंबर है वह भी आप देख सकते हैं। एपिक कार्ड नंबर वही है जो चुनाव आयोग ने कहा हलफनामा में उन्होंने भरा हुआ है। बार बार मैं इस एपिक कार्ड नंबर को पढ़ रहा हूं। आप सोचिए, ये 2020 के हलफनामे में तेजस्वी यादव जी ने जो एपिक कार्ड नंबर दिया, कल उन्होंने खुद आकर प्रेस कॉन्फ्रेंस करके उसे नकार दिया कि ये मेरा एपिक कार्ड नंबर नहीं है। तो क्या आपने गलत हलफनामा दिया था? डिड यू फाइल अ रॉन्ग नॉमिनेशन पेपर? डिड यू लाई अंडर ओथ ड्यूरिंग फाइलिंग नॉमिनेशन? नॉमिनेशन के समय ओथ होता है। क्या आपने वहां झूठ बोला और वहां गलत तथ्य आपने परोसा है? अब दोनों तरफ से ये जो डबल एजेड सोड है, ये इधर से भी गला काट रहा है, उधर से भी गला काट रहा है। आप बोलेंगे ये संख्या ठीक है तो उधर से कट जाएगा कि अरे हलफनामा में झूठ दिया, और इधर से आप बोलेंगे ये गलत है तो फिर गया एटम बम तो फटा ही नहीं। मतलब इधर से भी झूठ, उधर से भी झूठ। अब ये जो इंडिया अलायंस वाले हैं, ये केवल तेजस्वी यादव का विषय नहीं है, ये पूरा संपूर्ण इंडिया अलायंस वाले, इन इंडिया अलायंस वालों का राहुल गांधी और तेजस्वी यादव ये बड़ा देश का सोच रहे हैं। आपको क्या लगता है ये संवैधानिक संस्थाओं को बचाने के लिए आए हैं?
कोई संवैधानिक संस्था को बचाने नहीं आया है, कोई भी भारतवर्ष के लिए नहीं आया हुआ है। ये आए हैं कि हमारे परिवारों का क्या होगा। इलेक्शन कमीशन जाए गड्ढे में, चुनाव आयोग जिए या ना जिए, रहे या ना रहे, हमारा परिवार रहना चाहिए, हमार दुई को बबुआ रहना चाहिए। ये सबका यही है। ना तो सोनिया गांधी देश के बारे में सोच रही है, चुनाव आयोग के बारे में सोच रही है, और ना ही लालू प्रसाद जी सोच रहे हैं देश के बारे में। ये सब हमार दुई को बबुआ कैसे ठीक से सेटल हो जाए, ये कैसे सेटल हो जाए, बस उसी की लड़ाई चल रही है। और ये राहुल गांधी कह रहे थे मैं एटम बॉम्ब फोड़ूंगा, शायद यही था एटम बॉम्ब उनका, ठुस। जैसा एटम बम पाकिस्तान का, वैसा ही एटम बम इनका। ना एटम बम की धमकी से भारत की लोकतंत्र डरती है पाकिस्तान से, और ना ही भारत का लोकतंत्र डरता है ऐसे ठुस एटम बम से जिसको पकड़ पकड़ के राहुल गांधी घूम रहे हैं। और जहां तक एसआईआर का विषय है, जो भी चुनावी प्रक्रिया संवैधानिक प्रक्रिया से गुजरती है, कोर्ट की निगरानी से गुजरी है। एसआईआर ये प्रिसाइस और नॉन एस्केलेटरी है। ये प्रिसाइस है, किसकी मृत्यु हो गई उसको हटाना है, किसके दो दो एपिक कार्ड है काटना है, कौन चला गया उसको हटाना है, कोई जोड़ना चाहता है जुड़ जाओ भैया। ये प्रिसाइस है और नॉन एस्केलेटरी, लड़ाई झगड़ा नहीं। आपके बीएलए हैं, बूथ लेवल एजेंट, आपको दिक्कत है बीएलए जाके बीएलओ को कंप्लेंट करे। बीएलओ को कंप्लेंट करने से बीएलओ नाम जोड़ेगा ये काटेगा, आपके पास डॉक्यूमेंट होने चाहिए। तो ये नॉन एस्केलेटरी है। मगर कल जिस प्रकार से एस्केलेट करने की कोशिश की गई एटॉम बॉम्ब लेकर, अगर एस्केलेट करोगे तो अपने ही घर के अंदर के एयरबेस ध्वस्त होंगे। आज एयरबेस ध्वस्त हो गया है। ये तेजस्वी यादव जी जिस एयरबेस से सोच रहे थे कि वो चुनाव की छलांग लगाएंगे, चुनाव का उड़ान भरेंगे, वो ध्वस्त हो गया है अपनी ही करनी के कारण। और एक बात मैं कहना चाहता हूं, मैं सवाल पूछता हूं, इतना तो टीवी में आते हैं आप लोग, इतना इतना सब कह रहे हैं टीवी पे आकर, ये आरजेडी के पास 47,560, मैं कोई कागज देख के नहीं बोल रहा हूं, 47,560 बीएलए है। एक बीएलए ने अभी 3 दिन हो गए कोई कंप्लेंट भरा है जाके कि भैया ये आदमी तो जीवित है, इसका नाम आपने क्यों काट दिया? यहां पर आके टीवी में आप हल्ला मचा रहे हैं, मगर एक बीएलए ने कंप्लेंट भरा है। 1 महीने का समय है, 1 महीने का समय है। अगस्त 1 से सितंबर 1 तक 1 महीने के अंदर कोई भी भारतीय जनता पार्टी हो, लगभग 1.5 लाख बीएलए हैं बिहार के अंदर, 1.5 लाख बीएलए, सभी लगभग 12 पॉलिटिकल पार्टीज के 1.5 लाख बीएलए। क्या काम है इन बीएलए का? इन बीएलए को कौन बनाया है? पॉलिटिकल पार्टी बनाई है, इनकी नियुक्ति पॉलिटिकल पार्टी ने किया है। क्या काम है इन बीएलए का? इन बीएलए का काम है, अरे इसका वोट कैसे कट गया, ये वोट तो जुड़ना चाहिए। इन सब विषयों को तथ्यों के साथ बीएलओ, जिसको इलेक्शन कमीशन अपॉइंट करती है, उसके पास लेके जाए, नाम जुड़ा के लाए। अभी तक एक भी किसी पॉलिटिकल पार्टी का एक भी व्यक्ति 1.5 लाख बीएलए में से एक बीएलए नहीं गया है। 3,223 नए नाम ऐड होने के लिए आवेदन किए गए हैं कि ये 3,223 जो बच्चे हैं, ये जनवरी 1 को 18 साल इनकी पूरी हो गई है, इनको ऐड कर दिया जाए। मगर एक भी किसी का नाम गलत कट गया है, कोई नहीं गया है। आज मैं अखबारों में पढ़ रहा था। तो कहां बैठे हैं ये जो आपको 47,526 आपके बीएलए हैं, ये क्या कर रहे हैं? पूरी तरह से आज तेजस्वी यादव, आरजेडी, कांग्रेस पार्टी और उनका एटम बॉम्ब ये एक्सपोज हो चुका है। और मुझे लगता है ये एक एंटीसिपेटरी बेल था हार से पहले का। मुझे तो याद है तेजस्वी यादव कह रहे थे वो बहिष्कार कर देंगे, चुनाव ही नहीं लड़ेंगे। अब उनकी पार्टी ने साथ नहीं दिया तो आप चुपचाप एपिक कार्ड दिखा रहे हैं। दिस विल बी एन एपिक डिफीट ऑफ आरजेडी। If you fool the people of India with epic numbers, you will face an epic defeat in the coming elections. आप देख रहे हैं
News UNI. Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम जियो टीवी ई बाबा Krishna 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 Hare 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 Rama Hare Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक आपका मनपसंद चैनल न्यूज यूएनआई अब आ रहा है जियो टीवी पर भी। चैनल नंबर 3003 उसके साथ अब हम उपलब्ध हैं ओटीटी प्लेटफॉर्म्स पर जैसे रॉक टीवी, जिंगर टीवी, प्ले ऑन टीवी, ईवावा, D2H लाइव टीवी, वर्ल्ड टीवी, नेक्सा जी टीवी HD, टीवी HD1, गूगली टीवी, स्टार ऑन टीवी, FTV, सॉलिड टीवी बॉक्स, क्रिक स्टार, रोज न्यूज, चाणक्य वर्ल्ड टीवी। इसके अलावा हम आपके साथ जुड़े रहेंगे सोशल मीडिया पेजेस पर, जो है हमारे फेसबुक UNI न्यूज हिंदी, UNI न्यूज बांग्ला, उसके साथ लिंक्डइन और इंस्टाग्राम पर भी। यही नहीं, इसके अलावा हम आपके साथ जुड़े रहेंगे यूट्यूब के माध्यम से भी।